দর্শক শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24 এর বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর। চট্টগ্রামে 25 বছর আগে ফাইল বন্দী হয়ে পড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলাটি আবারও আলোচনায়। হত্যায় অভিযুক্তদের একজন মেজর মুজাফফর গ্রেফতারের পর দাবি উঠেছে মামলাটি পুনরুজ্জীবিত করার। সিনিয়র আইনজীবীদের মতে বেসামরিক সম্পৃক্ততা জানতে নতুন তদন্ত দরকার, তবে নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সরকারি কৌঁসুলি। 1981 সালে 30 মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার একদিন পর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা হয়েছিল একটি হত্যা মামলা, যাতে আসামি করা হয় 10 সেনা কর্মকর্তাকে, যার অন্যতম সদ্য গ্রেপ্তার হওয়া মেজর মোজাফফর হোসেন। নথি অনুযায়ী মামলাটির তদন্তে সবশেষ দায়িত্বে ছিল সিআইডি, যারা তদন্ত শেষ করতে আদালতের কাছ থেকে সময় নিয়েছিল 173 বার। তবে ঘটনার সময় সার্কিট হাউসে অবস্থান করা অনেককে বারবার ডাকা হলেও সাক্ষ্য দিতে আসেননি, এমন মত দিয়ে 2001 সালের 12 সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা, যা আদালত গ্রহণ করে 24 অক্টোবর। সাবেক সামরিক কর্মকর্তা সহ বিভিন্ন জনের লেখায় উঠে এসেছে কতিপয় বিপদগামী সেনার হাতে প্রাণ হারিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। তবে এর পেছনে বেসামরিক সম্পৃক্ততাও কখনো উড়িয়ে দেওয়া হয়নি। সিনিয়র আইনজীবীরা মনে করেন, সামরিক আদালতে ঘটনাটির বিচার হলেও দেশি বিদেশি ষড়যন্ত্র বা বেসামরিক সম্পৃক্ততা উদ্ঘাটনে মামলাটি পুনরুজ্জীবিত করে দরকার সমন্বিত তদন্ত। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে মেজর মোজাফফর। বাহিনীর সদস্যদের বিচার সামরিক আদালত হয়েছে, বেসামরিক কোনো সদস্য জড়িত থাকে, কোনো তথ্যপত্র যদি পাওয়া যায়, পুলিশ যে কোনো সময় এটা রিভাইভ করতে পারে। আইনের সুযোগ রয়েছে ফৌজদারি কার্যবিধির 173(3) বিধারা অনুযায়ী। আমাদের রাষ্ট্রপ্রধানকে বা আমাদের লোকগুলোকে তখনই মারা হয় যখন এরা আমাদের রাষ্ট্রের পক্ষে দৃঢ় অবস্থান নাই। এইটার সামনে যারা ছিল, পিছনে যারা ছিল, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, তাদের সবাইকে চিহ্নিত করে জনগণের কাছে এদেরকে এক্সপোজ করা দরকার। এইসব আলোচনার প্রেক্ষিতে 25 বছর পর আবারও খোঁজা হচ্ছে মামলার নথি। সরকারি এই কৌঁসুলি বলছেন, নির্দেশনা পেলে মামলাটি পুনরুজ্জীবিত করার ব্যাপারে পদক্ষেপ নেবেন তিনি। যে কিভাবে এটাকে ভবিষ্যতে এগিয়ে নেওয়া যেতে পারে, বিচার নিশ্চিত করতে পারে, সেভাবে পরিকল্পনা চলছে। রাষ্ট্রের যে কাঠামো, বিচারিক কাঠামো থেকে কী সিদ্ধান্ত আসে, সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমানের সাথে নিহত হন তার দেহরক্ষী সহ আরও কয়েকজন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম। বান্দরবানে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত 12 জন আহত হয়েছে। দুপুরে কসাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায় 34 জনের একটি দল নিয়ে রিল্যাক্স পরিবহনের বাসটি বান্দরবনে যাচ্ছিল। সেটি কেরানীহাট পার হয়ে যাওয়ার সময় কসাইপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উদ্ধার করা হয়েছে বাসটিও, তবে দুর্ঘটনার পর পালিয়ে গেছে বাসের চালক। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। এতে দণ্ডের পাশাপাশি জাফর আহমেদকে 8,59,73,000 টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। মামলায় অভিযোগ করা হয়, জাফর আহমেদ 3,78,79,000 টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সাথে অবৈধ সম্পদ অর্জন করেছেন 4,80,95,000 টাকার। রায় শেষে দণ্ডিত জাফর আহমেদকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রামে অপহরণের 24 ঘন্টার মধ্যে 7 বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। ধরা পড়েছে অপহরণকারী চক্রের 3 জন। ওয়াসিফা জান্নাত তাসকিন নামের শিশুটিকে অপহরণ করা হয় রাঙ্গুনিয়ার পশ্চিম সফরভাটা এলাকা থেকে। মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন। এই ঘটনায় শিশুটির বাবা মামলা করার পর অভিযানে নামে পুলিশ। তারা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করে রাকিব, ফয়সাল ও জাহাঙ্গীর নামে 3 জনকে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রাতে শিশুটিকে উদ্ধার করে
আটক ফয়সাল তার মামাতো ভাই। মূলত মুক্তিপণ আদায়ের জন্য শিশুটিকে অপহরণ করা হয়। মূল যে পরিকল্পনাকারী, যে মূল যে অপহরণকারী, সেটা হচ্ছে ফয়সাল। এই ফয়সাল হচ্ছে এই যে ভিকটিম তাসকিন, এই তাসকিনের বাবা আছে, বাবা দেলোয়ারের আপন মামাতো ভাই, এবং তারা 4 জন মিলে এই কাজটা করে। এবং তারা নিয়ে যে কোথায় রেখে আসছে, এটা তো সরবভাটা এলাকা, তারা দক্ষিণ আঙ্গনে দেখবেন যে ওইখানে কিন্তু পাহাড় পর্বত এলাকা, পাহাড়ি এলাকা, একটু দুর্বোধ্য এলাকা। তারপরেও এটা প্রথমেই হয়তো তারা একটু দূরে লুকিয়ে রাখে। এখন এই যে মূল যে পরিকল্পনাকারী ফয়সাল একসময় বিদেশে ছিল, তাদের সাথে এই যে ভিকটিমের বাবার বা এই পরিবারের সাথে তাদের ঝামেলা থাকতে পারে। তাদের ইনিশিয়ালি পরিকল্পনা ছিল যে সে কিছু মুক্তিপণ বা বড় অঙ্কের টাকা পয়সা নিবে। দর্শক, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সেতু মেরামত না হওয়ায় এখনও চালু করা যায়নি বান্দরবান রাঙ্গামাটি সড়ক যোগাযোগ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, 2 জেলার সড়ক যোগাযোগ চালু করতে আর কতদিন লাগতে পারে, এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? হ্যাঁ জোবাই, গত 10 জুলাই কিন্তু আসলে পাহাড়ে যে ঢল এবং অতিবৃষ্টির কারণে বান্দরবান রাঙ্গামাটি সড়কের দুধপুকুরিয়া এলাকার যে ব্রিজঘাটা নামক স্থানটি রয়েছে, সেখানে একটি বেলি ব্রিজের সাথে অ্যাপ্রোচ সহ আসলে ধসে পড়ে যায়। এটির পর থেকে 10 জুলাই থেকে এখনো পর্যন্ত বান্দরবানের সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বললে চলা যায়। আমরা দেখেছি সেই সমস্ত এলাকায় মানুষের স্কুল গ্রামে শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিজ এবং বিভিন্ন জায়গায় মানুষের জরুরি প্রয়োজনে যে আসা যাওয়া, সেটা অনেকটা আসলে ব্যাহত হচ্ছে। আমরা কথা বলেছি সেখানকার মানুষের সাথে, তারা আসলে দেখেছি বাঁশের একটি সাঁকো তৈরি করে তারা সেই সাঁকো দিয়ে পার হচ্ছে। তবে সড়ক বিভাগের পক্ষ থেকে সেই জায়গায় একটি বেলি ব্রিজ স্থাপনের কাজ চলমান রয়েছে। নিচের অ্যাপ্রোচের কাজ প্রায় শেষ হয়েছে। আমরা একটু আগে কথা বলেছিলাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে সড়কের যে ব্রিজ স্থাপনের কাজ তাদের ইতিমধ্যে প্রায় 75 থেকে 80% কাজ সম্পূর্ণ হয়েছে, এবং আগামীকাল যদি সে পরিস্থিতি ভালো থাকে, আগামীকাল বা পরশুদিন তারা এই রাস্তা বা এই ব্রিজটি চালু করতে পারবে। তবে এটি চালু না হওয়ার কারণে বান্দরবান থেকে রাঙ্গামাটি সরাসরি যোগাযোগটা বিচ্ছিন্ন রয়েছে, এবং বান্দরবানের সাথেও রাঙ্গামাটির যে যোগাযোগ, এটি মাঝপথে কিন্তু আসলে একটা বড় বাধার শিকার হচ্ছে। বিশেষ করে কৃষি জমিগুলো, যেহেতু কৃষকদের উৎপাদিত ফসলগুলো তারা সঠিকভাবে বিক্রি করতে পারতেছে না, অতিরিক্ত ক্যারিং এর কারণে কিন্তু অনেকটা সমস্যায় পড়ছে বলে জানিয়েছে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি বান্দরবানের 7 উপজেলার 34 ইউনিয়ন, 2 পৌরসভায় এলজিডি প্রায় 73 কিলোমিটারের সড়ক আসলে এলজিডি উন্নয়ন বোর্ড এবং সড়ক বিভাগের প্রায় অনেক জায়গায় আসলে সড়ক সমস্যা হয়েছে, এবং সেই সড়কগুলো আসলে তারা সংশোধনের জন্য বিভিন্ন জায়গায় প্রস্তাবনা পাঠিয়েছে। ইতিমধ্যে আমরা সড়ক বিভাগ, এলজিডি এবং উন্নয়ন বোর্ডের যে তথ্যটি পেয়েছি, 183 কোটি টাকা তারা ইতিমধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেই ক্ষয়ক্ষতি পুনর্বাসনের জন্য লাগবে। এটি পাওয়ার পরও আসলে বিভিন্ন সড়কগুলো চালু করা সম্ভব হবে। পাশাপাশি রাঙ্গামাটি বান্দরবানের সড়ক যেমন বেহাল অবস্থা, তেমনি আসলে রুমা, রংছড়ি সহ দুর্গম এলাকাগুলোতে আসলে বিভিন্ন জায়গায় পাহাড় পরে অনেক সড়ক আসলে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছিল, সেগুলো চালু করার স্বাভাবিক প্রক্রিয়া তারা কাজ করছে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে জেলা প্রশাসন জানিয়েছে দ্রুত সময়ের মধ্যে সড়ক যোগাযোগ চালু করার ব্যাপারে তাদের যে গভর্নিং বোর্ডের মিটিং, সেটিও সম্পন্ন হয়েছে, এবং দ্রুত সময়ে হয়তো কাল বা পরশুদিন রাঙ্গামাটির বান্দরবান সড়ক যোগাযোগ চালু হতে পারে। জোবাইর। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সেতু মেরামত না হওয়ায় এখনও চালু করা যায়নি বান্দরবান রাঙ্গামাটি সড়ক যোগাযোগ। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। যাচ্ছি পরের খবর। এদিকে বন্যার কারণে চট্টগ্রাম অঞ্চলে আগামী 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় কার্যক্রম। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও 3 পার্বত্য জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগের শিকার ক্ষতিগ্রস্ত মানুষজন। তাই এসব জেলায় আগামী 3 মাস ঋণের কিস্তি আদায় স্থগিত থাকবে। পাশাপাশি ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্তদের মাঝে দুর্যোগকালীন ঋণ দেওয়ারও পরামর্শ দিয়েছে এমআরএ। ভোজ্য তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে সরকার এক প্রকার জিম্মি, ফলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে তারা বাজার অস্থির করে তোলে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সেমিনারে এমন মন্তব্য করেন সরকারের সাবেক সচিব ও ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য ভিটামিন সমৃদ্ধ ভোজ্য তেল সহজলভ্যকরণে প্যাকেজিং শীর্ষকে সেমিনারের আয়োজক ক্যাব ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। এতে বক্তারা বলেন, বর্তমানে প্রচলিত ভোজ্য তেলের প্যাকেজিং ব্যবস্থায় স্বল্প আয়ের মানুষের পুষ্টির চাহিদা মিটছে না। এক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া সেমিনারে
বক্তব্য রাখেন। তাদের কাছে সরকার জিম্মি হয়ে যায়, কারণ হলো তারা এই 4-5টা কোম্পানি এটি উৎপাদন করে, তাদের বিরুদ্ধে কঠোর হতে গেলে তখন তারা করে কি প্রোডাকশনটা কমিয়ে দিয়ে বাজারে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে বাজারটাকে অস্থির করে। লুটপাট বন্ধ করতে গেলে যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা আসলে সরকার আমাদের অনেক সময়, আমি যেহেতু সরকারে ছিলাম, এখন সরকারের বাইরে সেটা আসলে সরকার নিতে পারছে না। একটা জায়গায় আপনি একটা ভোজ্য তেল পেলেন যেটা খোলা এবং সেটা নিম্নমানের, আপনি গেলেন তাকে জরিমানা করলেন, আরও অন্যান্য ব্যবস্থা করলেন, হয়তো জেলও দিয়ে দিলেন, জাস্ট আপনি ওখান থেকে চলে আসার পরে আবার সেটা সেখানে সেভাবেই হবে। আপনার চাহিদা এবং যোগানের উপর ভিত্তি করে যে ব্যবসা কাঠামোটা তৈরি হয়েছে, সেই লুপহোলটা আমরা এই প্রশাসনও ভাঙতে পারছি না এবং আপনারা সামাজিক অবস্থান থেকেও সেটা ভাঙতে পারছেন না। নতুন উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আগামী রোববার থেকে ফটিকছড়িতে 48 ঘন্টার হরতাল ডেকেছে স্থানীয়রা। নবগঠিত উপজেলার সবচেয়ে বড় 4টি ইউনিয়নের বাসিন্দারা গতরাতে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। 48 ঘন্টা হরতালের কারণে শুধু ফটিকছড়ি উপজেলা নয়, ঢাকা খাগড়াছড়ি সড়কেও যান চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, নতুন উপজেলায় সবচেয়ে বেশি জনসংখ্যা যে 4টি ইউনিয়নে, তাদের বঞ্চিত করে সদর দপ্তর করা হচ্ছে দক্ষিণে। তাতে কোনো উপকারে আসবে না নতুন উপজেলা। তাই যৌক্তিক স্থানীয় উপজেলা কার্যালয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অনলাইন জুয়া বন্ধে জনসচেতনতা জরুরি। সকালে বান্দরবনে আয়োজিত মতবিনিময় সভায় এমন মত দেন প্রশাসনের কর্মকর্তারা। সভাটির আয়োজন করে জেলা প্রশাসন, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা যোগ দেন। তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব বা অসত্য তথ্য দিয়ে অস্থিরতা সৃষ্টি করা যায়। বিশেষ করে পাহাড়ে এরকম অনেক ঘটনা ইতিমধ্যে ঘটেছে। তাই বিভ্রান্তি এড়াতে সঠিক তথ্য জানার উপর জোর দেন বক্তারা। তাগিদ দেন মানুষকে সতর্ক থাকার। দেশে প্রথমবারের মতো কৃত্রিম শ্বাস প্রশ্বাসের সহায়তায় সম্পন্ন হলো জটিল ব্রেন স্টেম গ্লিওমা চিকিৎসা, যাতে সেরে উঠেছেন এক তরুণ। চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে সম্প্রতি সম্পন্ন হয় সফলেই চিকিৎসা। সকালের সংবাদ সম্মেলনে হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের ভিজিটিং কনসালটেন্ট ডাক্তার ভাস্কর চক্রবর্তী জানান, 18 বছরের ওই তরুণ ম্যালিগন্যান্ট ব্রেন স্টেম গ্লিওমাকে আক্রান্ত হওয়ার পর তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে, কিন্তু সেখানে শারীরিক অবস্থা জটিল হয়ে পড়লে তাকে দেশে এনে ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় 30টি রেডিওথেরাপি দেওয়া হয়। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে রোগী। এটাকে অবিশ্বাস্য সাফল্য বলছেন চিকিৎসকরা। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।